Now I discuss two important topics which is related to the plant transport in plant. First, type of transpiration, and second is affecting factor of transpiration. Now, type of transpiration. According to the basis of site of occurrence, type of transpiration classified into three categories. First is stomatal transpiration, second lenticular transpiration, and third cuticular transpiration. First, stomatal transpiration. Stomata play the principal role of this type of transpiration. That's why this transpiration is called stomatal transpiration. যার মেন সিগনিফিক্যান্স এক্সেস ওয়াটার যা রুট অ্যাবজর্ব করার পর আমরা জানি যে রুট যে পরিমাণ ওয়াটারকে ক্যাপিলারি ওয়াটার অ্যাবজর্ব করে সয়েল থেকে ততটা ওয়াটার প্ল্যান্ট তার নিজের ফটোসিনথেসিস বা কাজের জন্য ইউজ করে না। বেশিরভাগ ওয়াটারই এক্সেস হিসেবে থেকে যায়, যে ওয়াটারটাকে প্ল্যান্ট ট্রান্সপিরেশনের মাধ্যমে বাইরের এনভায়রনমেন্টে ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান্ট কতগুলো প্রসেসের হেল্প নেয়। তার মধ্যে মেন যে প্রসেসটাকে ইউজ করে সেটা স্টোমাটাল ট্রান্সপিরেশন, যার মধ্য দিয়ে 80 থেকে 90% অ্যাবজর্ব ওয়াটার, এক্সেস অ্যাবজর্ব ওয়াটার ট্রান্সফার হয়, ইভাপোরেট হচ্ছে টু দ্য অ্যাটমসফিয়ার। এক্সেস ওয়াটারটা ইভাপোরেট হয়ে যায়, কোথায়? অ্যাটমসফিয়ারে হয়ে যায়। থ্রু স্টোমাটাল পোর বা স্টোমাটাল ওপেনিং দিয়ে এটা ট্রান্সপিরেশন হয়ে যায়। কখন হয়? ডিউরিং ডে টাইম, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলোতে স্টোমাটা যখন ওপেন হয় তখনই কিন্তু এই স্টোমাটাল ট্রান্সপিরেশনটা অ্যাক্টিভলি ঘটতে থাকে। তাই থ্রু ওপেন স্টোমাটার মধ্য দিয়েই কিন্তু এটা হবে। এই কারণের জন্য আমরা স্টোমাটার স্ট্রাকচার সম্পর্কে একটা প্রিলিমিনারি কনসেপ্ট প্রিভিয়াস ক্লাসে, ক্লাস 7-এ আমাদের পেয়েছি, সেটাকে আমি আরেকবার এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে একটা স্টোমাকে দেখানো হয়েছে, যে স্টোমার দুপাশে দুটো গার্ড সেল রয়েছে, যে গার্ড সেল দুটো ডাইকটের ক্ষেত্রে, ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে কিডনি শেপড বা বিন শেপড, অর্থাৎ মাঝখানে এরকম গ্যাপ থাকবে, এরকম বিন শেপড দুটো গার্ড সেল রয়েছে। যে গার্ড সেলের মাঝখানটা যখন সেটার মধ্যে টার্গার প্রেসার হয়, রসস্ফীতি হয়, সেল দুটো তার নিজের যে প্রিলিমিনারি অবস্থা তার থেকে ফুলে ওঠে। এর রেজাল্ট হিসেবে মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়, যে গ্যাপটাকে আমরা বলছি স্টোমাটাল ওপেনিং। এই স্টোমাটাল ওপেনিং এ তার যে সাবসিডারি সেল, অর্থাৎ তার আশেপাশে যে সেলগুলো রয়েছে, সেই সেল থেকে আস্তে আস্তে ওয়াটারগুলো জাইলেমের যে ট্রিপ অফ জাইলেমের যেটা একদম এন্ড, লিফের যে এন্ড জায়গাতে জাইলেমটা ওপেন হয়েছে, সেই ওপেনিং জায়গা থেকে জাইলেম তার এক্সেস ওয়াটারটা আস্তে আস্তে এই লিফের প্যারেনকাইমা সেল, এন্ডোডার্মিস, এক্টোডার্মিস হয়ে সাবসিডারি সেলের মধ্য দিয়ে আসে, মেসোফিল সেলের মধ্যে দিয়ে স্পঞ্জি প্যারেনকাইমা, স্পঞ্জি মেসোফিল এর মাধ্যম দিয়ে কোথায় চলে আসবে? গার্ড সেলের মধ্যে এসে যাবে। এবং গার্ড সেলের মধ্যে যখন ওয়াটারটা আস্তে আস্তে পুশ হয়ে যাবে, তখন কি হচ্ছে? গার্ড সেলের টার্গার প্রেসার বেড়ে যাবে। এই বেড়ে গেলে কি হয়ে যাবে? তখন টার্গার প্রেসার নিচে যে জায়গাটাই প্রাথমিক অবস্থায় ছিল, অর্থাৎ এটা যদি আমার দুটো গার্ড সেল হয় এরকম ভাবে পাশাপাশি অ্যাটাচ হয়েছিল, যখন এখানে টার্গার প্রেসার হবে তখন আস্তে আস্তে এটা ফুলতে শুরু করবে। ফলে এখানে একটা পোর্ট তৈরি হবে, যে পোর্টটাকে বলা হচ্ছে স্টোমাটাল ওপেনিং। এই জায়গাতে দেখা যাবে বাইরের যে হট কন্ডিশন, হট ওয়েদার, তার ফলে কি হচ্ছে? ওয়াটারটা
এই জায়গাতে এসে পৌঁছবে এবং ইভাপোরেট হবে। তাহলে ওয়াটার ইভাপোরেশনের মাধ্যমে এক্সেস ওয়াটার প্রায় 80 থেকে 90% এক্সেস ওয়াটার থ্রু স্টোমাটাল ট্রান্সপিরেশন বেরিয়ে যাবে। নেক্সট আমরা আসবো লেন্টিকুলার ট্রান্সপিরেশন। লেন্টিকুলার ট্রান্সপিরেশনে আমরা দেখতে পাবো যে এটা মেনলি উডি এবং স্কার্ভ ট্রির মধ্যেই দেখা যায়। যে লেন্টিসেল দেখা যাচ্ছে যে ক্র্যাক লাইক একটা ওপেনিং থাকে লেন্টিসেলের মধ্যে, ক্র্যাক লাইক ওপেনিং অর্থাৎ ফেটে যাওয়া, একটা ছিদ্র ফেটে যাওয়া, যেটা কিনা দেখা যায় কিভাবে ফর্ম হয় ডিউ টু সেকেন্ডারি গ্রোথ। মানে মেরিস্টেমেটিক টিস্যু যে সেকেন্ডারি গ্রোথ আমরা পড়েছিলাম, সেই সেকেন্ডারি গ্রোথ যখন ঘটবে তখন তার স্টেম অথবা লিফ এরকম কোনো জায়গাতে বা লিফের রুট লিফের যে বেস পার্টে কিছুটা ক্র্যাক দেখা যাবে, লেন দেখা যাবে, LENS লেন্স বা ক্র্যাক দেখা যাবে। এই ক্র্যাকের যে জায়গাটা সেটা পার্মানেন্টলি থেকে যায়। স্টোমাটা যখন যেমন স্টোমাটাল পোর যখন একবার ওপেন হতে পারে, কখনো ক্লোজ থাকতে পারে, বাট লেন্টিকুলারের যে এই ওপেনিং কখনো এটা বন্ধ হয় না, এটা সবসময় খোলা থাকে। এটাকে আমরা কি বলি, অলসো নোন অ্যাজ স্টেম পোর অর্থাৎ কাণ্ডরন্ধ্র। স্টেমের মধ্যে যে পোর মানে ছিদ্র, স্টেম পোর বলা হয় এটাকে। এটা কিন্তু পার্মানেন্টলি থেকে যায়। কোন ধরনের ট্রির মধ্যে এটা দেখবো? উডি এবং স্কার্ভ ট্রির মধ্যে এটা কিন্তু মেনলি দেখা যাবে। এটা অলওয়েজ ওপেন, এগুলো হচ্ছে মেন সিগনিফিক্যান্স। ক্র্যাক লাইক ওপেনিং, এর ওপেনিংটা হবে ক্র্যাক লাইক ওপেনিং। এটার মধ্যে এটা হচ্ছে খুব নেগলিজেবল ট্রান্সপিরেশন রেট, মানে ট্রান্সপিরেশন যে রেট 1% excess water is lost. But lenticular transpiration এটা কিন্তু প্ল্যান্টের সব সময় ডে নাইট ফুল টাইম এটা কিন্তু হতে থাকে, যার পার্সেন্টেজটা কিন্তু 1%। কেন সব সময় হতে থাকে? বিকজ এর ওপেনিং অলওয়েজ ওপেন, এখানে কখনো বন্ধ হয় না। স্টোমাটার মতো, স্টোমাটার ক্ষেত্রে যেমন বন্ধ হওয়ার ব্যাপার থাকে, তেমনি এখানে কিন্তু বন্ধের কোনো ব্যাপার থাকে না। এটা একটা মেন ডিফারেন্টের মধ্যে পড়ছে। নেক্সট, কিউটিকুলার ট্রান্সপিরেশন। কিউটিকুলার ট্রান্সপিরেশন এটা কিউটিন থেকে এসছে। মেনলি লিফ বা সফট কোনো পার্ট যা প্ল্যান্টের মধ্যে রয়েছে, তার এরিয়াল পার্টে কিউটিন একটা ওয়াক্স লাইক সাবস্ট্যান্স, ওয়াক্স লাইক মোমের মতো একটা আস্তরণ, যেটা কিউটিন জমা হয় বা এখানে একটা প্রলেপ পড়ে, একটা আস্তরণ পড়ে, লেয়ার পড়ে, লিফের মধ্যে একটা কিউটিনের লেয়ার পড়ে। এই লেয়ার দুরকম হতে পারে, একটা থিক হতে পারে, একটা থিন হতে পারে। যদি থিক হয় তাহলে কিন্তু এই কিউটিকুলার ট্রান্সপিরেশনের সম্ভাবনা নেই, কারণ এর মধ্যে কোনো পোর তৈরি হয় না। বাট কিউটিন লেয়ার যদি থিন হয়ে যায় তাহলে এর মধ্যে পোর ক্রিয়েট হয়। তাহলে কখনো কখনো এটা কি হচ্ছে, থিন লেয়ার হবে। যদি থিন হয় তাহলে লিপের মধ্যে যদি থিন লেয়ার হয় তাহলে কিন্তু এখানে কোনো রকম পোর তৈরি হবে না। বাট এই লিপের মধ্যে যদি এটা থিক লেয়ার হয় তাহলে কোনো ওপেনিং নেই, অর্থাৎ কিউটিকুলার ট্রান্সপিরেশন হবে না। বাট যদি এটা থিন লেয়ার হয় তাহলে তাহলে এর মধ্যে কোনো কোনো জায়গায় এই থিন হওয়ার জন্য এই যে লেয়ারটা সব জায়গায় ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় না, সেই জন্য ছোট ছোট পোর তৈরি হয়ে যায়। এই পোর হয়ে গেলে লিপের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো থেকে এক্সেস ওয়াটার বাইরের হট কন্ডিশনের জন্য ট্রান্সপিরেশন হতে পারে বা ট্রান্সমিট হতে পারে। ইট ইজ প্রেজেন্ট কোথায় হচ্ছে? লিফ সারফেস, শুধুমাত্র লিফ সারফেসের মধ্যেই থাকছে। কিউটিকল রিডিউস, কিন্তু মনে রাখতে হবে কিউটিকল এটা একটা খুব ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স। কিউটিকল রিডিউস, মেনলি কিউটিকল রিডিউস দ্য রেট অফ ট্রান্সপিরেশন ইন প্ল্যান্ট। কিউটিকল কিন্তু ট্রান্সপিরেশন ঘটায় না। কিউটিকল জেনারেলি তার ইউজ হচ্ছে, কিউটিন লেয়ারের ইউজ হচ্ছে ট্রান্সপিরেশন রেটটাকে ডিক্রিজ করা। যখন এক্সেস ওয়াটার এসে যায় তখন তো স্টোমাটাল ট্রান্সপিরেশন থেকে 80 থেকে 90% ট্রান্সপিরেশন হয়ে যাচ্ছে, কিন্তু যখন হট কন্ডিশন, সেই হট কন্ডিশন ওয়াটারটাকে প্ল্যান্ট বডিকে কোল্ড রাখতে গেলে ওয়াটারটাকে ওখানে ধরে রাখা, স্টোর করে রাখা দরকার। সেই জন্য যাতে এক্সেস কোনো ট্রান্সপিরেশন না হয়ে যায়, যতটা সম্ভব ট্রান্সপিরেশনটাকে কন্ট্রোল করা যায়, সেই জন্য
লিফের ওপরে একটা কিউটিকলের লেয়ার পড়ে। কিন্তু কিউটিকলের লেয়ারটা যদি থিন হয়ে যায় তখন একটা এক্সট্রা পোর তৈরি হয়ে যায়। এই পোর হয়ে গেলে তখন কিউটিকলের ট্রান্সপিরেশন হয়। আদারওয়াইজ কিউটিকলের যে লেয়ার, কিউটিনের যে লেয়ার, সেটা কিন্তু ট্রান্সপিরেশন রেটটাকে রিডিউস করার জন্য ইউজ হয়। অতএব মনে রাখতে হবে যে কিউটিকুলার ট্রান্সপিরেশন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ট্রান্সপিরেশন নয়, এটা কিউটিকুলার ট্রান্সপিরেশন ঘটে যায় থিন লেয়ার, মানে হেভি লেয়ার থেকে কখনো কখনো থিন লেয়ার হয়ে গেলে সেই থিন লেয়ারের কিউটিনের যে লেয়ার, সেই লেয়ারটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন না হওয়ার কারণের জন্যই কিউটিকুলার ট্রান্সপিরেশন হয়। তো আমরা কি দেখলাম যে ট্রান্সপিরেশন টাইপ কতগুলো, তিনটে টাইপ: স্টোমাটাল ট্রান্সপিরেশন, কিউটিকুলার ট্রান্সপিরেশন and lenticular transpiration। মেন ট্রান্সপিরেশন স্টোমাটাল ট্রান্সপিরেশন, যেটা স্টোমার মাধ্যম দিয়ে হয়। এই স্টোমার যে স্ট্রাকচার সেটা তো আমি কিছুটা বলার মানে আমরা আগের ক্লাসে বলেছি, এখানে আমি আবার কিছুটা বলে দিলাম। তবে একটা কথা মনে রাখা দরকার আছে, এই স্টোমার যে স্ট্রাকচার, এই স্টোমার স্ট্রাকচারের মধ্যে মনোকট এবং ডাইকটের দু ধরনের স্ট্রাকচার দেখা যায়। মনোকটের ক্ষেত্রে দেখা যায় স্টোমার গার্ড সেলটা ডাম্বেল শেপের, অর্থাৎ এরকম ধরনের, দুদিকেই স্ট্রেচ রয়েছে। এইখানে হচ্ছে ওপেনিং, অর্থাৎ স্টোমাটাল ওপেনিং কিন্তু এটাই কিন্তু স্টোমাটাল ওপেনিং। এটা কিন্তু স্টোমাটাল ওপেনিং গার্ড সেল। আর তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে মনোকটের ক্ষেত্রে এরকম স্ট্রাকচার দেখা যায়। মনোকটের গার্ড সেলটা কেমন? মনোকটের গার্ড সেলটা ডাম্বেল শেপেড। বাট ডাইকটের ক্ষেত্রে বিন শেপেড, ডাইকটের ক্ষেত্রে বিন শেপেড এরকম হয়। মনোকটের ক্ষেত্রে স্টোমাটাল ট্রান্সপিরেশন রেট ডাইকটের তুলনায় বেশি, বিকজ লিপের আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিস দুটো এপিডার্মিসেই স্টোমাটা দেখা যায়, স্টোমাটার প্রেজেন্স রয়েছে। বাট ডাইকটের ক্ষেত্রে শুধুমাত্র আপার লেয়ারেই স্টোমাটাল ট্রান্সপিরেশন হয়, বিকজ স্টোমার প্রেজেন্স কিন্তু শুধুমাত্র আপার লেয়ারের এপিডার্মিসেই। এটা গেল একটা মনোকট এবং ডাইকটের স্টোমাটাল ট্রান্সপিরেশনের ভিউ থেকে ডিফারেন্স। নেক্সট আমরা যাব অ্যাফেক্টিং ফ্যাক্টর অফ ট্রান্সপিরেশন। নাও, two type of affecting factor, one external and second is internal। মেন ট্রান্সপিরেশন ফ্যাক্টর যারা ডাইরেক্টলি ট্রান্সপিরেশন কে এফেক্ট করে, ওয়ান টেম্পারেচার, সেকেন্ড হিউমিডিটি অ্যান্ড হরমোন। তাহলে এক্সটার্নালের থেকে দুটো এবং ইন্টারনালের থেকে একটা। এই তিনটে ফ্যাক্টর ডাইরেক্টলি ট্রান্সপিরেশনের সঙ্গে রিলেটেড। প্রথমে আসবো হিউমিডিটি। এয়ার বা এনভায়রনমেন্টের হিউমিডিটি যদি বেশি হয় তাহলে কিন্তু ট্রান্সপিরেশন রেট ডিক্রিজ হবে। আর যদি এয়ার বা এনভায়রনমেন্টের হিউমিডিটির পার্সেন্টেজ বা হিউমিডিটির কোয়ান্টিটি যদি কমে যায় তাহলে কিন্তু ট্রান্সপিরেশন রেট বাড়বে, হাই রেট হবে। এটা একটা স্টোমা, ধরে নিলাম এটা একটা স্টোমা, এটা তার লেয়ার, এটা লিপের সারফেস এরিয়া, এটা লিপের সারফেস এরিয়া। এই সারফেস এরিয়াতে দেখা যাচ্ছে যে জাইলেমের ওপেনিং এখানে রয়েছে, এরকম ভাবে জাইলেম গেছে, দিয়ে জাইলেমের যেটা ট্রিপ অফ জাইলেম এরকম একটা জায়গাতে, এগুলো জাইলেমের ব্রাঞ্চ চলে গেছে, জাইলেমের ব্রাঞ্চ, লিপের জাইলেম চলে গেছে। এইরকম জায়গাতে যখন জাইলেমের ট্রিপটা রয়েছে তখন ওয়াটার কি হচ্ছে, এটা দিয়ে যাওয়ার পর ওয়াটারটা এখানে এসে জমা হচ্ছে, ড্রপলেট আকারে জমা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হিউমিডিটিটা হাই হয়, হাই হিউমিডিটি হয়, তাহলে কিন্তু ট্রান্সপিরেশন রেটটা কমে যাবে, কারণ বাতাসে অলরেডি ওয়াটার ভেপার বা ওয়াটার পার্টিকেল রয়েছে। সেহেতু এইরকম পজিশন থেকে ওয়াটারটা যাওয়ার পরে বাইরে বেরোতে পারবে না, কারণ এখানে বাইরে ওয়াটার অলরেডি রয়েছে। এখানে যদি ওয়াটারটা ড্রাই কন্ডিশন হয়, অর্থাৎ বাইরের এনভায়রনমেন্টটা যদি ড্রাই হয়, ওয়াটার মলিকিউলস কম থাকে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওয়াটারটা বাইরে বেরিয়ে যাবে। এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ ডিফিউশন। যেহেতু বাইরে তার হাইপোটনিক কন্ডিশনের আছে,
তখন যদি ড্রাই কন্ডিশন হয় তখন ওয়াটারের হাইপোটনিক কন্ডিশন রয়েছে, সেই জন্য ওয়াটারটা ইজিলি এখানে ট্রান্সপিরেশন হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে বাইরে হাইপারটনিক কন্ডিশনে রয়েছে, অর্থাৎ হিউমিডিটি অর্থাৎ ওয়াটার মলিকিউলস বেশি রয়েছে, হাইপারটনিক কন্ডিশনে রয়েছে, তখন ডিফিউশন রেট ডিক্রিজ হয়ে যাবে। দ্যাটস ওয়াই তখন ট্রান্সপিরেশন এখানে ঘটবে না, ট্রান্সপিরেশন রেটটা রিডিউস হয়ে যাবে। নেক্সট আসবো 10 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ট্রান্সপিরেশন রেট সর্বাধিক। যত 10 থেকে যত আস্তে আস্তে বাড়তে থাকবে তত ট্রান্সপিরেশন রেট বাড়তে থাকবে, অর্থাৎ ডিরেক্ট রিলেশন। টেম্পারেচার বাড়ছে, ট্রান্সপিরেশন রেট বাড়ছে, কিন্তু সেই বাড়াটা কত দূর অবধি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি। অর্থাৎ 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি যখন টেম্পারেচারটা আস্তে 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 বেড়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যাবে তখন ট্রান্সপিরেশন রেট সর্বাধিক, অর্থাৎ ট্রান্সপিরেশন রেট ইনক্রিজ হয়ে গেল। বাট বিলো 10%, লেস দ্যান 10% ট্রান্সপিরেশন রেট ডিক্রিজ হয়ে যাবে, তখন স্টোমাটাল ওপেনিং হবে না। ট্রান্সপিরেশন রেট কেন কমে যাবে? কারণ যখন টেম্পারেচার কমে যাবে তখন লাইটের সঙ্গে এটা লাইটের ইন্টেন্সিটি কমে যাবে, ফটোসিনথেসিস রেট ডিক্রিজ হয়ে যাবে। আর ফটোসিনথেসিস রেট ডিক্রিজ হয়ে গেলে ওয়াটারের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা কমে যাবে। কারণ ওয়াটার কিন্তু ফটোসিনথেসিসের বড় একটা পার্ট। কারণ ফটোসিনথেসিসে যে গ্লুকোজ সিনথেসিস হয়, সেই গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেনটা রয়েছে, সেই হাইড্রোজেনের যে সোর্স সেটা হচ্ছে ওয়াটার। সো ফটোসিনথেসিস রেট ডিক্রিজ হয়ে গেলে ওয়াটারের নেসেসিটি, ওয়াটারের যে প্রয়োজনীয়তা, সেটা কিন্তু কমে যাবে। তখন কি হয়ে যাবে? তখন এই ওয়াটারের অ্যাবজর্পশনটাও কমে যাবে। কারণ ট্রান্সপিরেশন রেট কমে গেলে ট্রান্সপিরেশন পুল কমে যাবে। ট্রান্সপিরেশন পুল যদি কমে যায় তাহলে কোহিশন, অ্যাডিশন, ক্যাপিলারি অ্যাকশন বা ক্যাপিলারি ফোর্স, টার্গার প্রেসার, রুট প্রেসার, এগুলো সবই ডিক্রিজ হয়ে যাবে। এবং লাস্ট অফ অল রুট শেয়ারে এসে ক্যাপিলারি ওয়াটার অ্যাবজর্পশনটা ডিক্রিজ হয়ে যাবে। সো ওয়াটারের যে কোয়ান্টিটি তখন কিন্তু আর এক্সেস জায়গায় থাকবে না, তখন ট্রান্সপিরেশন রেটটা কমে যাবে। তাই 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে ট্রান্সপিরেশন ফটোসিনথেসিস রেটটাও ডিক্রিজ হয়ে যায়, তাই ট্রান্সপিরেশন রেটটাও ডিক্রিজ হয়ে যায়, বিকজ স্টোমাটাল ওপেনিং বন্ধ হয়ে যায়, স্টোমাটা ক্লোজ হয়ে যায়। 25 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি বেশি হয় তখন কি হচ্ছে? হাই টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার এবার হাই টু হাই টেম্পারেচার যদি হয়, 25 এর বেশি হয়ে যায়, তখন কিন্তু স্টোমাটা আবার বন্ধ হয়ে যায়। এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডাপ্টেশন অফ প্ল্যান্ট, বিকজ যে এক্ষেত্রে অ্যাবসাইসিক অ্যাসিড একটা হরমোন রয়েছে, এখানে রয়েছে অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিডে এই হরমোনটা কি হয়ে যায়? সিক্রেশন শুরু হয়ে যায়। এই হরমোন, এই অ্যাবসাইসিক অ্যাসিড, এই হরমোনটার কারণে কি হলো? দেখা যায় স্টোমাটা ক্লোজ হয়ে যায়। অ্যাবসাইসিক অ্যাসিডের কাজ হলো স্টোমাটাকে ক্লোজ করে দেওয়া। কেন, কিভাবে ক্লোজ হবে? তাহলে স্টোমাটার ওপেনিং এবং স্টোমাটার ক্লোজ এর যে মেকানিজমটা সেটা জানতে হবে, যেখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ডাইরেক্টলি রিলেশন রয়েছে এই স্টোমাটাল ওপেনিং এর ক্ষেত্রে, যেটা হয়তো আপার ক্লাসে ক্লিয়ার বুঝতে পারবো। তো যাই হোক, মনে রাখতে হবে অ্যাবসাইসিক অ্যাসিডের যে পার্ট বা রোল, সেটা হচ্ছে কি 25 ডিগ্রি অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেডের অ্যাবাভ যদি টেম্পারেচার এসে যায়, অ্যাবসাইসিক অ্যাসিড সিক্রেশন হয়, যেটা অন্যতম প্ল্যান্ট হরমোন, ফাইটো হরমোন, যে হরমোনটার কারণে স্টোমাটাল ওপেনিং বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ স্টোমার যে গার্ড সেল, সেই গার্ড সেল দুটোর মধ্যে কি হচ্ছে? ওয়াটারটা কমে গিয়ে হাইপোটনিক সলিউশনে চলে যায়, অর্থাৎ সেই স্টোমাটা যে পজিশনে থাকার কথা, অর্থাৎ এরকম যদি হয় তাহলে তার ওপেনিং ছিল। যখন অ্যাবসাইসিক অ্যাসিড এখানে কাজ করলো, অ্যাবসাইসিক অ্যাসিড এখানে যখন রোল প্লে করলো, কখন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের অ্যাবাভ টেম্পারেচারে যখন এখানে কাজ করে ফেললো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন অ্যাবসাইসিক অ্যাসিড সিক্রেশন হলো। অ্যাবসাইসিক অ্যাসিড কি করলো? এই জায়গাটার ঘটনাটা কি ঘটে গেল? যে এইটা আর এরকম থাকলো না, দুটোই নর্মাল পজিশনে চলে গেল, অর্থাৎ এইরকম হয়ে গেল। এই মাঝখানে কোনো আর গ্যাপ, স্টোমাটাল ওপেনিং হয়ে থাকলো না, তখন ক্লোজ হয়ে গেল। এইরকম ঘটনাটা ঘটে।
টেম্পারেচারের সঙ্গে তাহলে ডাইরেক্টলি রিলেটেড হলো। তাহলে আমরা কি বুঝলাম? 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ট্রান্সপিরেশন রেট সর্বাধিক। বিলো 10% কমে যাবে, বিকজ ফটোসিনথেসিস রেট কমে যাবে, ওয়াটার নেসেসিটি কমে যাবে। ওয়াটার নেসেসিটি ডিক্রিজ হয়ে গেলে, নেসেসিটি যদি না থাকে তাহলে ট্রান্সপিরেশন পুলের কোনো ইউজ হবে না, ওয়াটার অ্যাবজর্পশন কমে যাবে, তাহলে এক্সেস ওয়াটারও আর পাওয়া যাবে না। তখন কি হয়ে যাচ্ছে? ট্রান্সপিরেশন রেটটাও কমে যাচ্ছে। বা 25 ডিগ্রি যদি এক্সিড করে, তখন টেম্পারেচারটা অতিরিক্ত হওয়ার জন্য এক্সেস ওয়াটার যাতে বাইরে বেরিয়ে না যায় সেই কারণের জন্য প্ল্যান্ট বডি একটা অ্যাডাপ্টেশনের সাহায্য নেয়, একটা অ্যাডাপ্টেশন করে, যেটা হচ্ছে তার দেহের অ্যাবসাইসিক অ্যাসিড হরমোনটি সিক্রেশন করে, এবং যার রেজাল্ট হচ্ছে স্টোমাটাকে কি হচ্ছে? হাইপোটনিক সলিউশনে নিয়ে যাওয়া, এবং হাইপোটনিক সলিউশনে নিয়ে গেলে কি হয়ে গেল? হাইপার থেকে হাইপো হয়ে গেলে টার্গেট প্রেসার কমে যায়, অর্থাৎ ডিক্রিজ হয়ে যায় টার্গেট প্রেসারটা, রসস্ফীতি চাপ কমে যায়। এই টার্গেট প্রেসার বা সেল স্যাপের কনসেন্ট্রেশন কমে যায়, কমে গেলে সেল দুটো আবার নর্মাল অবস্থায় চলে আসে। তখন কি হচ্ছে? বিন শেপ বা ডাম্বেল শেপটা না থেকে দুটো নর্মাল একটা বীজের মতো, অর্থাৎ নর্মাল একটা শেপের মতো এসে যায়। দুটো পাশাপাশি লেগে গেলে তার মাঝখানে যে স্টোমাটাল ওপেনিং সেটা আর থাকে না, ক্লোজ হয়ে যায়। নেক্সট, উইন্ড ভেলোসিটি। এনভায়রনমেন্টের উইন্ডের ভেলোসিটি যত হবে ততই কিন্তু ট্রান্সপিরেশন রেট বেড়ে যাবে। এটা খুব স্বাভাবিক কথা। আমরা কোনো একটা জায়গাতে, কোনো একটা ফ্লোরের মধ্যে যদি জল থাকে, ফ্লোরকে যখন মোছা হয়, জল ফেলা হয়, তখন উপরে যে ফ্যানটা চালিয়ে দিই, উইন্ড ভেলোসিটিটাকে বাড়িয়ে দিই, ফলে সেই মেঝে থেকে কি হচ্ছে? ওয়াটারটা খুব তাড়াতাড়ি উবে যায়, অর্থাৎ ইভাপোরেট হয়ে যায়। তখন কি হচ্ছে? ওই জায়গাটায় শুকিয়ে যায়, জলটা আর আমরা দেখতে পাই না, ওয়াটারটা দেখতে পাই না। ঠিক তাই ওয়াটার ভেলোসিটি যত, উইন্ড ভেলোসিটি যত বাড়বে তত এই জায়গা থেকে কি হচ্ছে? জাইলেম দিয়ে যে ওয়াটারটা যাচ্ছে সেই ওয়াটারটা স্টোমাটাল ট্রান্সপিরেশন অর লেন্ট্রিকুলার অর কিউটিকুলার যে কোনো ভাবেই হোক না কেন ট্রান্সপিরেশন রেট বেড়ে যাবে উইন্ড ভেলোসিটি বেড়ে গেলে। কারণ এই জায়গাটাতে সবসময় যদি এয়ার ফ্লো হয় তাহলে কি হচ্ছে? এই জায়গাটায় সবসময় ডিফিউশন রেটটা বেড়ে যাবে, কারণ ডিফিউশনের সঙ্গে আমরা জানি কোনো মলিকুলের ব্রায়োনীয় মুভমেন্ট রিলেশন রয়েছে, অর্থাৎ মলিকুলস এর মুভমেন্ট যত বেশি হবে ডিফিউশন রেট বেড়ে যাবে। ট্রান্সপিরেশনের এখানটায় কিন্তু ডিফিউশন যে ফাংশন সেই ফাংশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। নেক্সট, কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড। এনভায়রনমেন্টের কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি 3%, 0.03% এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় ট্রান্সপিরেশন রেট ডিক্রিজ হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড রেটের। যখন কি হচ্ছে? এর থেকে বেড়ে গেছে তখন কার্বন ডাইঅক্সাইড কি হয়ে গেল? এটা ডিক্রিজ হয়ে গেছে। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের যে ডেনসিটি, এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ডেনসিটিতে এটা কিন্তু ওপেন হতে পারে না, মানে স্টোমাটা ক্লোজ হয়ে যায় অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের। কারণ প্ল্যান্ট তার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করলে তার প্ল্যান্টের যে রেসপিরেশন, শ্বাস, সেই রেসপিরেশনের প্রবলেম হয়, অর্থাৎ প্ল্যান্ট বডির মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স ভেঙে পড়ে, এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের রেশিওর যে পরিমাণ, কোয়ান্টিটি, সেটা বেড়ে যায়। এইটাকে কন্ট্রোল করার জন্য কি হয়? কার্বন ডাইঅক্সাইড রেট যখন এনভায়রনমেন্টে 0.03% এর ইনক্রিজ হয়ে গেছে, বেড়ে গেছে, তখন এক্সিড হয়ে গেছে, তখন কিন্তু স্টোমাটা স্টপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। এটা কিন্তু এক্সপেরিমেন্টের দ্বারা দেখা গেছে অ্যাবসেন্স অফ কার্বন ডাইঅক্সাইড স্টোমাটা ওপেন হয়ে যায়। একটা এক্সপেরিমেন্টে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইডটা যখন কোনো একটা এনভায়রনমেন্টে না থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে যে সেই জায়গাটাতে স্টোমাটা ওপেন হয়ে যায়। অর্থাৎ বোঝা গেল যে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কিভাবে এটা রিলেশন হচ্ছে। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স রয়েছে, ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে নর্মাল লাইট ইন্টেন্সিটি যেমন বাড়বে ট্রান্সপিরেশন রেট তত বাড়বে, বাট হাই লাইট ইন্টেন্সিটিতে ট্রান্সপিরেশন রেট ডিক্রিজ হয়ে যাবে। বিকজ লাইট ইন্টেন্সিটির সঙ্গে ফটোসিনথেসিসের ডাইরেক্ট রিলেশন রয়েছে। হিউমিডিটি এবং টেম্পারেচার যেভাবে ডাইরেক্টলি অ্যাফেক্টিং ফ্যাক্টর হিসাবে রোল প্লে করছে, লাইট অতটা নয়, বাট লাইটের একটা ইনডাইরেক্টলি এফেক্ট রয়েছে, বিকজ লাইটের সঙ্গে ফটোসিনথেসিসের রিলেশন রয়েছে। লাইটের ইন্টেন্সিটি একটা লেভেল পর্যন্ত ফটোসিনথেসিস রেটকে বাড়িয়ে দেয়। ফটোসিনথেসিস রেট যত বাড়বে তত ওয়াটারের
ডিমান্ড তত বাড়বে। লাইটের ইন্টেন্সিটি একটা লেভেলের পর যখন আরো বেড়ে যায় তখন ফটোসিনথেসিস রেট ডিক্রিজ হয়ে যায়, যেটাকে আমরা রেড ড্রপ বলে থাকি। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পর যদি লাইট ইন্টেন্সিটি হয়ে যায় তখন দেখা যাচ্ছে ফটোসিনথেসিস রেট হঠাৎই ডিক্রিজ হয়ে যায়। তখন ফটোসিনথেসিস রেট যদি ডিক্রিজ হয়ে যায় গ্লুকোজ সিনথেসিস তখন আর ঘটবে না, আর গ্লুকোজ সিনথেসিসের যখন তৈরি হচ্ছে না তখন ওয়াটার অ্যাবজর্পশনও কমে যাবে, তখন এক্সেস ওয়াটারটা ট্রান্সপিরেশনটাও কমে যাবে। তো লাইটের সঙ্গে ইনডাইরেক্টলি রিলেশন রয়েছে ট্রান্সপিরেশনের। নেক্সট, ইন্টারনাল যে ফ্যাক্টরগুলো রয়েছে তার মধ্যে হরমোন, যে হরমোনটা অ্যাবসাইসিক অ্যাসিডের যে পার্ট বা রোল সেটা আমরা টেম্পারেচারের সঙ্গে রিলেটেড, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি অলরেডি। আসবো সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোন স্টোমাটাকে ওপেন করতে সাহায্য করে। অ্যাবসাইসিক হরমোনটা কি করছে? অ্যাবসাইসিক হরমোন স্টোমাটাকে ক্লোজ করে। হাই টেম্পারেচারে যখন যায় তখন ওয়াটার যাতে বেরিয়ে না গিয়ে ট্রান্সপিরেশনটা একটা ইভিলে পরিণত হয় না হয়, মানে ক্ষতিকারক একটা কন্ডিশন না তৈরি করে, সেই কারণের জন্য স্টোমাটাকে ওপেন করে ওয়াটার, বা দেখা গেল সয়েলের মধ্যে ওয়াটার ডেফিসিয়েন্সি রয়েছে, তখন খুব কষ্ট করে বা খুব কম পরিমাণ ওয়াটারটাকেই প্ল্যান্ট অ্যাবজর্ব করেছে, এই ওয়াটারটা যদি আবার ট্রান্সপিরেশনের মাধ্যমে বেরিয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হবে। এই কারণে যেন প্ল্যান্টের একটা অ্যাডাপ্টেশন, হাই টেম্পারেচার হলে ট্রান্সপিরেশন রেটটা যাতে না বাড়ে সেই জন্য স্টোমাটাকে ক্লোজ করে দেওয়া হয়, যেটা কিনা অ্যাবসাইসিক অ্যাসিড দ্বারা কন্ট্রোল করা হয়। সাইটোকাইনিন হরমোন এর ফাংশন হচ্ছে স্টোমাটাকে ওপেন করা। ওয়াটার লক প্ল্যান্ট বা প্রচুর পরিমাণে সয়েলের মধ্যে প্রচুর ওয়াটার এসে গেছে, অটোমেটিক্যালি ওয়াটার অ্যাবজর্ব হবে। ওয়াটার অ্যাবজর্ব তো প্ল্যান্ট চাইলে যে আমি করবো না বা করবো এটা তো হয় না, কারণ ওখানে একটা প্যাসিভ প্রসেস, ওখানে অটোমেটিক্যালি হয়ে যাবে থ্রু অসমোসিস, এগুলো একটা প্যাসিভ প্রসেস, সেই জন্য এটা অটোমেটিক্যালি ঘটে যায় বলেই সাইটোকাইনিন হরমোন তখন সেই রকম জায়গাতে স্টোমাটার মধ্যে ফাংশন করে এবং স্টোমাকে কি করে, এখানকার মধ্যে প্রচুর পরিমাণে হাইপোটনিক সলিউশনে নিয়ে গিয়ে স্টোমাটার ওপেনিং ঘটায়, অর্থাৎ স্টোমাকে ফুলে দেয়, টার্গার প্রেশারকে বাড়িয়ে দেয় এই গার্ড সেল দুটোর মধ্যে, এবং গার্ড সেল দুটো খুলে বেড়ে গেলে এরকম জায়গাতে প্রচুর পরিমাণে গ্যাপ তৈরি হয় বা পোর তৈরি হয়, যেটা স্টোমাটাল পোর বলা হয়। নেক্সট, লিপ স্ট্রাকচার। পাতার যত স্ট্রাকচার বড় হবে তত স্টোমাটা বাড়বে, ফলে ট্রান্সপিরেশন রেট বাড়বে। অর্থাৎ লিপের স্ট্রাকচার যেমন হবে সেই রকম অনুযায়ী লিপের মধ্যে যদি কিউটিকলের মেমব্রেন থিক হয় তাহলে ট্রান্সপিরেশন রেট কমে যাবে, কারণ কিউটিকুলার যে ট্রান্সপিরেশন আগে দেখলাম সেখানে কোনো রকম পোর থাকবে না। তাহলে লিপের স্ট্রাকচারের মধ্যে কিউটিকুলার মেমব্রেন, কিউটিনের মেমব্রেন এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেই জন্য লিপের স্ট্রাকচার যত বড় হবে তত স্টোমাটা বেশি থাকবে, স্টোমাটা বেশি থাকলে তত বেশি ট্রান্সপিরেশন হবে। লিপের মধ্যে কিউটিনের মেমব্রেন যত থিক হবে ট্রান্সপিরেশন রেট ডিক্রিজ হয়ে যাবে, থিন হলে ট্রান্সপিরেশন রেট বাড়বে। নেক্সট আসবে স্টোমাটাল ফ্রিকোয়েন্সি। এটা লিপের মধ্যে টোটাল নাম্বার অফ স্টোমাটা পার ইউনিট এরিয়া অফ লিপ, অর্থাৎ লিপের যে একটা একক এরিয়া, ইউনিট অফ এরিয়ার মধ্যে কি পরিমাণ স্টোমাটা রয়েছে তার মধ্যে ট্রান্সপিরেশন রেটটা বাড়বে। অর্থাৎ ওই একই, লিপের এরিয়া যত বড় হবে স্টোমাটা তত বাড়বে। এবার লিপের এরিয়া বড় হলেই যে স্টোমাটা হবে এমন কোনো মানে নেই, সেই জন্য একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে স্টোমাটা কতগুলো রয়েছে তার উপরে দাঁড়িয়ে ট্রান্সপিরেশন রেটে এটা এফেক্ট পড়বে। So now complete this two topic. One is type of transpiration and affecting factor of transpiration. Okay.